উপন্যাসের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলটিতে আপনারা শুনছেন নরেন্দ্র মিত্রের লেখা উত্তরপুরুষ উপন্যাসটি। দাদু, আমার একা একা থাকতে ইচ্ছে করছে না। বিছানায় শুতে গিয়ে হঠাৎ ঠাকুমার কথা মনে পড়ে গেল বাচ্চুর। বালিশে মুখ গুজে সে ফের ফুঁপিয়ে কেঁদে উঠল। কথাগুলি অন্যমনস্ক অখিলবাবুর কানে গেল না। তিনি হারিকেনের আলোয় জমা খরচের খাতা লিখছিলেন। একদিন আগে স্ত্রীকে কবর দিয়ে এসেছেন। তাতে মোট কত টাকা খরচ হয়েছে সেই হিসাব, কফিন, নতুন কাপড়, ফুলের তোড়া, কোন খাতে কত ব্যয় হয়েছে সব লিখে রাখছিলেন অখিল বন্ধু। তার এই জমা খরচ লেখার অভ্যাস বহুদিনের। ছেলেবেলায় শহরের বোর্ডিং হাউস থেকে স্কুলে পড়তেন। গ্রাম থেকে মাসে মাসে 10 টাকা করে পাঠাতেন তার বাবা। তিনি একবার রাগ করে বলেছিলেন, টাকাগুলি যাই কোথায়? উড়িয়ে ফুড়িয়ে দিস, না বন্ধুদের নিয়ে ময়রার দোকানে গিয়ে বসিস? বাবার কথায় বড় দুঃখ পেয়েছিলেন অখিল বন্ধু। তাকে পাই ফার্দিংয়ের হিসাব মিলিয়ে দেওয়ার জন্য রোজ শোবার আগে জমা খরচ লিখতে শুরু করেছিলেন। 60 বছর হয়ে গেছে বয়স, কিন্তু সেই অভ্যাস আজও আছে। লোকে যেমন ডায়েরি রাখে, তিনি রেখেছেন জমা খরচ। কতগুলি জিনিসের নাম আর সেগুলির জন্য কত ব্যয় হলো তারই হিসাব। কত সুখের দিন, দুঃখের দিন, জন্ম মৃত্যু, আনন্দ বিষাদের ইতিহাস এই লম্বাটে খাতাগুলির মধ্যে ধরা রয়েছে। আর কেউ না জানুক, অখিল বন্ধু জানেন। খাতাগুলি তাড়া বেঁধে বেঁধে বড় কাঠের বাক্সটায় সব জমিয়ে রেখেছেন অখিল বন্ধু। মাঝে মাঝে সেগুলি খুলে দেখেন। এই নিয়ে তার স্ত্রী মাঝে মাঝে কত ঝগড়া করেছেন। রাগ করে বলেছেন, কি মরিমুক্তা আছে তোমার ওই খাতার মধ্যে? কত লাখ টাকার সম্পত্তি রেখেছ যে রোজ তার হিসাব না করলে ঘুম আসে না তোমার? আর সেই নলিনীর শেষ কাজের হিসাবও লিখে রাখছেন অখিল বন্ধু। সে আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগ করছে না হাসছে তা আর বোঝার জো নেই। আজও কি সে খাতা নেড়ে নিয়ে যাবে? বলবে, হয়েছে তোমার মহাজনী, এবার রেখে দাও, চলে এসো, রাত অনেক হলো, দুটো সুখ দুঃখের কথা বলি। নলিনীর এ কথাগুলি কোনোদিন আর শুনতে পারবে না অখিল বন্ধু। সে আর কোনোদিন হাতের খাতাও কাটবে না, হৃদয়ের ভালোবাসাও কেড়ে নিয়ে আসবে না। অখিল বন্ধুর চোখ দিয়ে টপ টপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। বাচ্চু এবার ডাকলো, দাদু, আমার একা একা ভয় করছে, জানালাটা বন্ধ করে দিয়ে তুমি শুতে এসো। এবার নাতির ডাকে কান গেল অখিল বন্ধুর। চমক ভাঙল, লজ্জিত হলেন তিনি। অসম্পূর্ণ হিসাবের খাতাটা সরিয়ে রেখে তিনি তপ্ত পোশাকের ধারে এসে দাঁড়ালেন। বাচ্চুর মাথায় কপালে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এই বুঝি তোমার বীরত্ব? ভয় কিসের রে বোকা ছেলে? বাচ্চু বলল, ওই ঝাঁকড়া ঝাঁকড়া গাছগুলো আমি দেখতে পারিনি, তুমি জানালাটি বন্ধ করে দাও। অখিল বন্ধু জানালার সামনে গিয়ে দাঁড়ালেন। বাইরের ঘন অন্ধকারে গাছগুলাকে কিছু কিম্ভূত কিমাকারী দেখাচ্ছে বটে। বাড়ির সঙ্গে লাগা অখিল বন্ধুর 14 বিঘা জমি আর বাগান। আম গাছ আছে, নারকেল গাছ আছে, লিচু গাছ আছে, পশ্চিমের দিকে গোটা 6 বাঁশঝাড়ও রয়েছে। তাছাড়া ফাঁকা জমিতে কিছু আখের চাষ করেন অখিল বন্ধু। খানিকটা জমিতে বোনেন ছোলা মুসুরির অরহর। এই বাগানের দক্ষিণ প্রান্তে 6 বছর আগে একমাত্র ছেলে অতুলের শেষ শয্যা তৈরি করেছিলেন অখিল বন্ধু। আর কাল তার পাশে শুয়ে রেখে এসেছেন 35 বছরের সুখ দুঃখের সঙ্গিনী নলিনীকে। এতদিনে সে শান্তি পেয়েছে, শেষ দিন পর্যন্ত ছেলেকে সে ভুলতে পারেনি। আকাশে মেঘ, তাই অন্ধকারের ঘটাটা একটু বেশি। রাত্রে বোধহয় বৃষ্টি হবে। যা গরম পড়েছে তাতে জোর বৃষ্টি এসে নামবে বলেই মনে হচ্ছে। এই গরমে মাথার কাছের জ্বালানাটা বন্ধ করবার ইচ্ছা ছিল না অখিল বন্ধুর। তাতে ঘরের গুমোট আরও বাড়বে, কিন্তু পাশে বাচ্চু ভয় পায়, তাই বন্ধ করে এলেন।
এসে নাতির মাথার কাছে বসলেন অখিল বন্ধু। তার মাথায় হাত বুলোতে বুলোতে একটু হাসলেন। তোর অত ভয় কিসের রে বোকা ছেলে? এগুলো তো আমাদেরই আম গাছ, কত আম ধরেছে গাছে। আর কদিন বাদেই পেকে রাঙা টুকটুকে হবে, দিব্যি খেতে পারবি। বাচ্চু বলল, দাদু এবার আর ঠাকুমা আমসত্ত্ব দেবে না? অখিল বন্ধুর বুকের মধ্যে কিসের একটা খোঁচা লাগলো। একটুকাল চুপ করে রইলেন তিনি। তারপর বললেন, না, সে আর কোথা থেকে আমসত্ত্ব দেবে? স্বর্গে তো আর আমটাম কিছু পাওয়া যায় না। এখানে বসে আমসত্ত্ব আমরাই দেব। আমি আর তুই দুজনে মিলে খুব আমসত্ত্ব দেব, কি বলিস? গাছে যে আম আছে তাছাড়াও অনেক আম কিনে আনবো। বাচ্চু বলল, তুমি কি আর ঠাকুরমার মতো অত ভালো আমসত্ত্ব দিতে পারবে? ওসব কি আর পুরুষ মানুষ পারে? অখিল বন্ধু বললেন, তার কি করব দাদু? তোর ঠাকুমা যখন আমাদের ছেড়েই গেল, মেয়ে মানুষ আর পাবো কোথায়? তুই যখন বড় হবি, বিয়ে করবি, তখন টুকটুকে আম দিয়ে টুকটুকে নাত বউ ফের আমসত্ত্ব দিবে। ততদিন পর্যন্ত রেওয়াজটা আমরাই বাঁচিয়ে রাখতে হবে। বাচ্চু 13 উত্তরে 14ই পড়েছে। বিয়ের ব্যাপারটা বেশ বোঝে। বইয়ের কথায় লজ্জিত হয়ে বলল, ধুর। তারপর অখিল বন্ধুর রোগাটে লম্বা হাতখানা কোলের কাছে টেনে নিয়ে আরও আস্তে আস্তে, আরও সংকোচের সঙ্গে বলল, দাদু আমার মাকে আনিয়ে নিলে হয় না? অখিল বন্ধু নিজের হাতখানা তাড়াতাড়ি সরিয়ে আনলেন, যেন সাপের ছানা তার ছোট দাঁত বসিয়ে দিয়েছে। তিনি নিজের মনেই বললেন, চিড়িয়া খাই দাই আর বোনের দিকে তাকাই, কেবল মা আর মা। তবু যদি সেই মা পালত পুষত, বুক দিয়ে আগলাতো, হতবাকা বাদর কোথাকার। বাচ্চু একটুকাল চুপ করে থেকে বলল, দাদু তুমি কি রাগ করেছ? অখিল বন্ধু বলল, না, রাগ করবো কেন? বাচ্চু বলল, তুমি আমার কাছ থেকে দূরে সরে গিয়ে বসলে যে? অখিল বন্ধু গম্ভীর হয়ে বললেন, তুমি এখন ঘুমাও, আমি আমার বাকি কাজটুকু সারি। বাচ্চু এগিয়ে এসে ফের তার হাত টানে ধরল, বলল, না দাদু, তুমি যেতে পারবে না। তুমি আমার কাছে শো এসে, একা একা আমি থাকতে পারবো না, আমার ভারী ভয় করে। অখিল বন্ধু ফের এগিয়ে এলেন। আচ্ছা মায়ের বাঁধনে পড়েছেন তিনি। সেসব বাঁধন থাকবার তাই ছিঁড়ে গেল। আর এ তো একগাছি সুতো। বাচ্চু বলল, দাদু আমি আর মার কথা মুখে আনবো না, তুমি আমার উপর রাগ করো না। অখিল বন্ধু নাতির কপালে মাথার হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমি তো তোকে মুখে আনতে নিষেধ করিনি, কিন্তু তুই তো এখন বড় হয়েছিস, সবই বুঝতে পারিস। তোর মা আর একজনকে বিয়ে করেছে, সেখানে তার 2টি ছেলে মেয়ে হয়ে গেছে। নতুন ঘর সংসার নিয়ে সে ব্যস্ত। সে আর আমাদের নেই। তাকে ডাকাডাকি করে আমাদেরও অশান্তি। বাচ্চুর মনে পড়ল, গতবার শীতের সময় তার যখন খুব জ্বর হয়, বাচ্চুর মা খবর পেয়ে তাকে দেখতে এসেছিল। কমলা, লেবু, আঙ্গুর, বেদানা সব এনেছিল সঙ্গে। অত ভালো ভালো ফল দাদু আর ঠাকুরমা তাকে কোনোদিন খেতে দেয়নি। তার দাদু বড্ড কেউ। ফলের মধ্যে শুধু জানে আম, জাম, কলা আর কাঁঠাল, বড়জোর আনারস। কত আদর করে বাচ্চুর মা কমলা লেবুর কয়াগুলি তার মুখে তুলে দিয়েছিল। তারপর দাদু আর ঠাকুমা ঘর থেকে বেরিয়ে গেলে বাচ্চুর মা তার কানের কাছে মুখ নামিয়ে আস্তে আস্তে বলেছিল, তোর ঠাকুরমা ঠাকুরদা আমাকে যতই পর মনে করুন, আমি তোর পর নই, কোনোদিন আমি তোর পর হবও না। আমি যতদিন বেঁচে থাকব তুই আমারই থাকবি। বাচ্চুর মনে হয়েছিল যেন স্বর্গের দেবী এসে তার সঙ্গে কথা বলছেন। হিন্দুদের দুর্গা কি লক্ষ্মী প্রতিমার মতোই তার মুখ, নাক, চোখ, রং প্রতিমার মতোই তার মা সুন্দরী। বাচ্চুরা ধর্মে খ্রিস্টান, কিন্তু আচার আচরণে হিন্দু। তাদের পাড়াপড়শি সবাই হিন্দু, বন্ধুবান্ধবদের বেশিরভাগ তাই। এদিক থেকে অখিল বন্ধুর কোনো গোঁড়ামি নেই। তিনি বলেন, আসলে 2 রকমের মানুষ আছে,
বিশ্বাসী আর অবিশ্বাসী, ভগবান যারা মানে আর যারা মানে না। যারা মানে তারা হিন্দুই হোক আর মুসলমানই হোক আর খ্রিস্টানই হোক, সব এক। কিন্তু হিন্দু পাড়াপড়শিরা বাচ্চুর দাদুকে ভালোবাসে, কিন্তু তার মা তাকে যেমন ভালোবাসে তেমন আর কেউ না। মাকে বাচ্চুর মনে হয় কখনো দেবী, কখনো পরী, কখনো রূপকথার রাজকন্যা। মাও ভালো, দাদুও ভালো। মাও বাচ্চুকে ভালোবাসে, তার দাদুও তাকে ভালোবাসে। তবু দুজনের মধ্যে বনিবনাও নেই। তবু কেউ কাউকে দেখতে পারে না কেন ভেবে বাচ্চু অবাক হয়ে যায়। ঠাকুরমার শোকের কথা ভুলে গিয়ে মার কথা ভাবতে লাগলো বাচ্চু। মা বলেছিল, যখনই দরকার হবে আমার ঠিকানা রইল, পোস্টকার্ড কিনে দিয়ে গেলাম। আমাদের টালিগঞ্জের বাড়িতে চিঠি লিখিস, খবর পেলেই আমি চলে আসব। কি কাউকে পাঠিয়ে দেব? নতুন জামার প্যান্ট নিয়ে এসেছিল মা, আর লুকিয়ে তার হাতে 2 টাকা গুঁজে দিয়েছিল। বলেছিল, তোর যা খুশি তাই কিনে নিস। মা কি ভালো, দাদু কি ঠাকুরমা কোনোদিন তাকে একটা টাকা তো ভালো কথা, একটা আনাও দেয়নি। বাচ্চুর দাদু ভারী কৃপণ, সবাই কথা বলে। বাচ্চুরও তাই মনে হয়। বাচ্চুকে তার দাদু সব কিনে দেয়, কিন্তু একটা পয়সাও নিজের হাতে খরচ করতে দেয় না। এমনকি টিফিনের রুটি তরকারি পর্যন্ত বাড়ি থেকে দিয়ে দিত ঠাকুরমা। পাছে বাচ্চু বাজে তেলভাজি খেয়ে কিনা। কেবল না 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 না, বাচ্চু যা করতে যাবে তাতেই এদের মানা। বাচ্চুর ভালো লাগে না তো বাধা নিষেধ। তার ইচ্ছে করে একদিন কোথাও পালিয়ে যায়। তার ইচ্ছে করে জাহাজের ক্যাপ্টেন হতে, রেলগাড়ির ড্রাইভার হতে, এরোপ্লেনের পাইলট হতে। একদিন একটা হতে তার স্বাদ জাগে। বসে বসে বই মুখস্থ করতে তার মোটেই ভালো লাগে না, কিন্তু দাদু আর ঠাকুরমা তাকে কেবল পড়তে বলে। ঠাকুরমার বলে না। ঠাকুরমা আর কোনোদিন বকবেও না, আদরও করবে না। দিনে বকতো ঠাকুরমা, কিন্তু রাতে কি আদরই না করতো, বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমাতো। আজ কার কোলের মধ্যে ঘুমাবে বাচ্চু? আজ আর কেউ নেই। আজ সারাটা বিছানা খালি। বাচ্চু যেন শূন্য ভাসছে, তাকে শোবার কেউ নেই, ধরবার কেউ নেই। বাচ্চুর আবার কান্না পেল। তার ইচ্ছে হলো হাউ হাউ করে কাঁদে। বাচ্চু ঠাকুরমার বদলে কোল বালিশটা বুকে জড়িয়ে তাতে মুখ গুজে ফের ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। বাচ্চু ঘুমিয়েছে ভেবে তার দাদু আবার গিয়ে জমা খরচ লিখতে বসেছে। লিখুক, বাচ্চু আর তাকে ডাকবে না, কখনো ডাকবে না। অখিল বন্ধু হারিকেনের আলোয় জমা খরচের খাতায় ফের খুলে বসলেন, কিন্তু স্ত্রীর ব্যারিয়ারের খরচ লিখতে আজ যেন ঠিক আর মন লাগছিল না। অনেক খরচের কথা বাদ গেল, যাক, আর হিসাব মিলিয়ে কি হবে। অখিল বন্ধু খাতার একটা সাদা পাতা খুলে নিজের নাম লিখতে লাগলেন, জমা বাচ্চু। খরচ অতুল, নলিনী, বাচ্চুর মা ইভা। ইভা অখিল বন্ধুর ছেলের বউ, নাতির মা। এখনও বেঁচে আছে, তবু সে তাদের কেউ নয়। সেও আজ খরচের খাতে। অখিল বন্ধু একটা নিঃশ্বাস ছাড়লেন।